রাজ বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে। সেই সময় রাজের স্ত্রী রিমা রুমে এসে রাজের সামনে দাঁড়িয়ে বলল, রাজ, আমায় 10,000 টাকা দাও তো। রাজ রিমার দিকে তাকিয়ে অবাক স্বরে বলল, এতগুলো টাকা নিয়ে কি করবে? আজ অনলাইনে কিছু শাড়ি পছন্দ হয়েছে, সেগুলো অর্ডার করব। কিছুদিন আগেই তো বেশ কয়েকটা জামা কিনলে, এখনই আবার শাড়ি কিনতে হবে কেন রিমা? আরে শাড়িগুলো আমার অনেক পছন্দ হয়েছে, এখন না কিনলে পরে শাড়িগুলো স্টক আউট হয়ে যাবে, আর কেনা হবে না আমার। দেখো রিমা, এখন মাসের প্রায় শেষ, হাতে তেমন কোনো টাকাও নেই। যা আছে সেটা দিয়ে বাজার করা লাগবে। এর পাশাপাশি অন্যান্য খরচও আছে। এই শাড়িগুলো স্টক আউট হয়ে গেলে হোক, সামনের মাসে বেতন পাওয়ার পর যখন আবার নতুন শাড়ি নামবে তখন নিও। দূর, আমার জীবনে সবচেয়ে বড় ভুলই ছিল তোমার সাথে পালিয়ে এসে বিয়ে করা। বিয়ের আগে তো আমাকে খুব বলেছিলে কোনো কিছুরই অভাবে রাখবে না, তাহলে এখন কিছু চাইলে দিতে পারো না কেন? দেখো রিমা, তুমি কিন্তু আমার ব্যাপারে সব কিছুই জানতে, আমি যে অনাথ এটাও জানতে। আমার অবস্থা জানার পরেও তুমি আমার সাথে পালিয়ে এসেছো। বিয়ের পর কত কষ্ট করে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি জুটিয়েছি, সেখান থেকে যে সামান্য টাকা বেতন হিসেবে পাই তা দিয়েই তো সব খরচ বহন করতে হয়। কিন্তু তুমি যেভাবে 2 দিন পর পর সাজগোজ আর জামাকাপড় কেনার ইচ্ছে প্রকাশ করো, সেটার জন্য আমার এই সামান্য বেতনের টাকা কিছুই না। একজন যোগ্য জীবনসঙ্গিনী হিসেবে তোমাকে আমার সাথে সব রকম পরিস্থিতিতেই মানিয়ে চলতে হবে। আমার সাজগোজ করতে ভালো লাগে, নতুন নতুন জামা কাপড় কিনতে ভালো লাগে। যোগ্য জীবনসঙ্গীর বৈশিষ্ট্য নিয়ে ভাষণ না দিয়ে নিজে সেভাবে চলার চেষ্টা করলেও পারো। আমার সকল চাহিদা পূরণ করাও একজন যোগ্য জীবনসঙ্গী হিসেবে তোমার দায়িত্বের মাঝে পড়ে। আমার সকল চাহিদা তুমি পূরণ করতে পারবে না, এই কথাটা পালিয়ে আসার আগেই আমাকে বলতে পারোনি? আহ রিমা, এইসব নিয়ে ঝামেলা করো না তো। এখন তুমি তো পালিয়ে আসার আগে আমাকে বলোনি যে বিয়ের পর তোমার এত এত চাহিদা হবে, যা সবই আমাকে পূরণ করতে হবে। দোষ কোনো অংশে তোমারও কম ছিল না। তাই এখন এসব বলে অশান্তি করে আফসোস করে কোনো লাভ নেই, বুঝলে? আমি মাস শেষে যা বেতন পাই তা দিয়ে মানিয়ে চলার চেষ্টা করো। এই বিষয়ে আমার আর কিছুই করার নেই। হ্যাঁ, পোড়া কপাল আমার। এত এত আফসোস, শখ চাহিদা সব ত্যাগ করে সারা জীবন যে তোমার মতো মানুষের সাথে কিভাবে কাটাবো আল্লাহ ভালো জানেন। পালিয়ে আসার সময় মনে ছিল না একটা মেয়ের চাহিদার পরিমাণ কখনো কম হয় না? সেগুলো পূরণ করবে কিভাবে? রাজ রিমার দিকে তাকিয়ে কিছুটা রাগী স্বরে বলল, আমি তো তোমাকে জোর করে আমার কাছে নিয়ে আসিনি রিমা। তুমি নিজের ইচ্ছেতে পালিয়ে এসেছো আমার সাথে। পালিয়ে আসার আগে এটা ভাবতে পারোনি যে একজন অনাথ ছেলে যার কিনা তেমন আয় রোজগার নেই, সে কি পারবে আমার সব চাহিদা পূরণ করতে? রিমা অত্যন্ত বিরক্তের সুরে বলল, দূর, তোমার সাথে এসব বিষয় নিয়ে কথা বলাটাই আমার সব থেকে বড় ভুল হয়ে দাঁড়ায়। যাই, আমার কাজ আছে অনেক। এই বলে রিমা রুম থেকে চলে যায়। কিছুদিন পর রাজ আর রিমা নিজেদের রুমে বিছানায় পাশাপাশি বসে গল্প করছে। টাকা পয়সা কখনো জীবনে পরিপূর্ণ সুখ এনে দিতে পারে না রিমা। আমাদের উচিত অল্পতেই সন্তুষ্ট থাকা। জানো রিমা, আমাদের অফিসের বস সুমন চৌধুরী, কি নেই তার? অফুরন্ত টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জমা, নিজস্ব অফিস, সব কিছুই আছে। এত এত টাকা পয়সা থাকা সত্ত্বেও তিনি সুখী নন। কি বলছো তুমি? এত এত টাকা পয়সা থাকা সত্ত্বেও একটা মানুষ কি করে অসুখী থাকতে পারে? বসের বয়স ইতিমধ্যে 44-45 তো হবেই। বসের যখন 28 বছর বয়স, তখন তিনি মিতু ম্যাডামকে ভালোবেসে বিয়ে করেছিলেন। ওনাদের বৈবাহিক জীবন বেশ ভালোই কাটছিল। কিন্তু ওনাদের জীবনে দুঃখের সূচনা হয় সেদিন থেকে, যেদিন বস জানতে পারলেন মিতু ম্যাডাম কোনোদিন মা হতে পারবেন না। বসের এত এত অফুরন্ত টাকা পয়সা, সয় সম্পত্তির ভবিষ্যতের অংশীদার হবে এমন একজন সদস্য ওনার পরিবারে নেই। এত বড় একটা ধাক্কা সামলে উঠতে না পেরে মিতু ম্যাডাম কোনো এক রোগে আক্রান্ত হয়ে প্যারালাইজড হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে রয়েছেন দীর্ঘ 6 বছর যাবৎ। আসলেই নিজের কাছে অফুরন্ত টাকা থাকলেই যে সুখী হতে পারে না মানুষ, এটাই তার জলজান্ত প্রমাণ। আমি এমন জীবন চাই না যেখানে অফুরন্ত টাকা থাকবে কিন্তু কোনো সুখ শান্তি থাকবে না। আমি মাস শেষে অল্প যে টাকা বেতন পাই তা দিয়ে তোমাকে নিয়ে সবসময় সুখে শান্তিতে থাকতে চাই রিমা। তোমার বস দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেই তো পারতেন। প্রথম স্ত্রী সন্তান দিতে পারেননি, দ্বিতীয় স্ত্রী যে সন্তান দিতে পারতেন না এমন তো নয়, তাই না? আর 44-45 বছর বয়স কিন্তু খুব বেশি না। তোমার বস এখনও চাইলে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। কথায় আছে, পুরুষ মানুষ হলো সোনার তৈরি চামচের মতো, বাঁকা হলেও কোনো সমস্যা হয় না। তোমার বসের কাছে অফুরন্ত টাকা পয়সা আছে, এই টাকার মালিকানা পাওয়ার জন্য হলেও শত শত মেয়ে ওনাকে বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়িয়ে প্রস্তুত থাকবে। সে তুমি ভুল বলনি, কিন্তু বস তো দিনরাতের বেশিরভাগ সময় অফিসের কাজ নিয়ে ব্যস্ততার মাঝে সময় পার করেন। ওনার সাথে বিয়ের বিষয় নিয়ে কেই বা কথা বলতে যাবে বলো? তুমি একটা কাজ করতে পারো। কি কাজ? তুমি তোমার বসকে মাঝে মাঝে আমাদের বাসায় দাওয়াত করে ভালো মন্দ খাবার খাওয়াতে পারো। এতে তোমার বসের সাথে তোমার সখ্যতাও বেশ গভীর হবে।
তিনি তোমার উপর অনেক খুশি হবে আর তোমাকে নিজের সবথেকে পছন্দের কর্মীদের মাঝে একজন মনে করতে শুরু করবে। আর তিনি এমনও হতে পারে তিনি তোমার উপর খুশি হয়ে তোমাকে আরও উচ্চ পদে প্রমোশন দিলেন। বাহ, আইডিয়াটা তো বেশ দারুণ দিলে। সত্যি বসকে মাঝে মধ্যে দাওয়াত করে ভালো মন্দ খাবার খাইয়ে আমার প্রতি খুশি ও সন্তুষ্ট রাখা উচিত। হ্যাঁ, তোমার মাথায় তো বুদ্ধি নেই বললেই চলে। তুমি কালকেই অফিসে গিয়ে ওনাকে দাওয়াত করবে আমাদের বাসায় এসে রাতের খাবার খাওয়ার জন্য। আমি ভালো মন্দ খাবার রান্না করে ওনাকে খাওয়াবো। তাহলেই দেখবে তিনি তোমার উপর অনেক খুশি হবেন। আচ্ছা ঠিক আছে, রিমা মুচকি হাসি দেয়। পরের দিন রাতের বেলা রাজের বস সুমন চৌধুরী রাজের বাসায় দাওয়াত খেতে এসেছেন। রাজ আর সুমন ডাইনিং টেবিলে বসে আছেন। রিমা অনেক সুন্দরভাবে সেজে হাসি মুখে সুমন আর রাজকে খাবার পরিবেশন করছে। রিমা সুমনের দৃষ্টি নিজের দিকে আকর্ষিত করার জন্য সুমনের পাশাপাশি দাঁড়িয়ে একটু পরপর হাসি মুখে বিভিন্ন প্রয়োজন অপ্রয়োজনের কথা জিজ্ঞাসা করছে। সুমনও রিমার প্রতি আকর্ষিত হয়ে একটু পরপর ওর দিকে তাকিয়ে হাসি দিচ্ছে। খাওয়া শেষ করে সুমন সেদিনের মতো চলে যায়। নিজেদের রুমে রাজ বিছানায় শুয়ে ঘুমিয়েছে। সেই সময় রিমা লুকিয়ে লুকিয়ে রাজের ফোন থেকে সুমনের নাম্বারটা নিয়ে নিজের ফোনে সেভ করে রাখে। পরের দিন সকালে রাজ অফিসে চলে গেলে রিমা রুমে এসে বিছানায় বসে সুমনকে কল দেয়। হ্যালো, কে বলছেন? আমি রিমা, আপনার অফিসের কর্মী রাজ, ওনার স্ত্রী আমি। গতকাল রাতে আপনি আমাদের বাসায় দাওয়াত খেতে এসেছিলেন। এখন নিশ্চয়ই চিনতে পেরেছেন আমাকে? ও হ্যাঁ, আপনাকে কি ভোলা যায় মিসেস রিমা? এত সুন্দরভাবে আপ্যায়ন করে যত্ন নিয়ে খাওয়ালেন আমায়। আপনার হাতে রান্না করা খাবারের স্বাদ যেন এখন আমার মুখে লেগে রয়েছে। শুধু যত্ন নিয়ে খাওয়ানোটাই দেখলেন, আমাকে দেখেননি বুঝি? হ্যাঁ হ্যাঁ, না দেখে কি থাকতে পারি? গতকাল লাল শাড়িতে আপনাকে দেখতে সত্যি অনেক সুন্দর লাগছিল। ইচ্ছে করছিল খাবার খাওয়া বাদ দিয়ে আপনাকে নিজের সামনে বসিয়ে দেখতে থাকি, কিন্তু আমার পাশেই তো আপনার স্বামী ছিলেন, তাই ইচ্ছেটা অপূর্ণই থেকে গেল। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ভীষণ রসিক আর রোমান্টিক মানুষ। আমার হাতে সুস্বাদু খাবার যদি আবারও খেতে চান, তাহলে আগামীকাল রাজ অফিসে থাকা অবস্থায় আমাদের বাসায় চলে আসবেন। আপনার জন্য আবারও দাওয়াত রইল। সুমন বুঝেও না বোঝার ভান ধরে বলল, রাজ অফিসে থাকা অবস্থায় কেন যেতে বলছেন? ধরে নিন আমার পক্ষ থেকে আপনার জন্য পার্সোনাল দাওয়াত এটা, আর আপনার সাথে আমার কিছু কথাও বলার আছে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল তাহলে আবারও দেখা হচ্ছে। পরের দিন রাজ অফিসে থাকা অবস্থায় সুমন রিয়াদের বাসার মূল দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই রিমা গিয়ে দরজা খুলে দিতেই সুমনকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ভিতরে আসুন, আপনার আসার অপেক্ষাতেই বসে আছি অনেক সময় ধরে। সুমন বাসার ভেতরে প্রবেশ করে ড্রয়িং রুমের সোফাতে বসতে বসতে রিমার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, নীল শাড়িতে যে কোনো নারীকে এমন নজর কাড়ার মতো সুন্দর লাগতে পারে তা আপনাকে না দেখলে হয়তো জানাই হতো না আমার। আপনার নজর কাড়ার জন্যই তো এত সুন্দর করে সেজেছি আজ আমি। সত্যি আমাকে মুগ্ধ করলে তুমি। আমার পাশে এসে বসো। রিমা সুমনের পাশে গিয়ে বসে। কি যেন বলা ছিল তোমার, আমায় এখন বলো। রাজ আমাকে আপনার ব্যাপারে সবকিছুই বলেছে। আপনার কাছে অগণিত টাকা পয়সা আছে, তবু আপনি সুখী নন। আপনার স্ত্রী আপনাকে সন্তান সুখ দিতে পারেননি। এর মাঝে আবার তিনি প্যারালাইজড হয়ে বিছানায় শয্যাশায়ী অবস্থায় আছেন দীর্ঘদিন হলো। আপনার এইসব কথা শুনে আমার অনেক খারাপ লেগেছে। যা শুনেছ সবই সত্যি। তাহলে আপনি দ্বিতীয়বার বিয়ে করে নিজের এই অসম্পূর্ণ জীবনকে সম্পূর্ণ করছেন না কেন? এই বয়সে এসে কাকে বিয়ে করতে যাব? আপনার চোখের সামনেই তো বসে আছে একজন, তাকে কি আপনি দেখতে পাচ্ছেন না? নাকি সে কোনো অংশে কম, তাই তাকে আপনি আপনার দ্বিতীয় স্ত্রী রূপে গ্রহণ করতে পারবেন না? তুমি তো একজনের বিবাহিত স্ত্রী, তোমার সাথে কি করে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হব আমি? আপনার আর আমার সমস্যা একই। আপনার স্ত্রীর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে আপনি সুখী নন, তেমনি রাজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমি সুখী নই। রাজ আমার সামান্যতম চাহিদাগুলো পূরণ করার ক্ষমতা রাখে না। ওর সাথে জীবন কাটানো মানে নিজের সকল চাহিদাকে বিসর্জন দেওয়া, যা আমি পারবো না। আপনার স্ত্রী আপনাকে সন্তান সুখ দিতে পারেনি, এখন শারীরিক সুখও দিতে পারেন না। তাই আপনি আমার সাথে দ্বিতীয়বার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। আমি আপনাকে সন্তান সুখ ও শারীরিক সুখ সব দিব। আপনার অফুরন্ত টাকা পয়সা দিয়ে আপনি আমার সকল চাহিদা অনায়াসে পূরণ করতে পারবেন। একবার ভেবে দেখুন, আপনি চাইলেই আমরা দুজনেই সব দিক দিয়েই পরিপূর্ণ সুখ লাভ করতে পারবো। কথা তো আপনি ঠিকই বলেছেন, কিন্তু এখনই কিছু করা যাবে না, আরও কিছুদিন সময় লাগবে আমার। আপনার যত সময় দরকার নিন, আমার কোনো সমস্যা নেই। এরপর থেকে সুমন আর রিমা সময় পেলেই কলে কথা বলে। রাজ বাসায় না থাকা অবস্থায় সুমন রিমাদের বাসায় আসা যাওয়া করে।
দিনের পর দিন রিমা আর সুমনের সম্পর্ক আরও গাঢ় হতে থাকে। কিছুদিন পর রিমা সুমনের বাসায় এসে সুমনের রুমে আসতে দেখে সুমনের প্রথম স্ত্রী মিতু বিছানায় স্থির হয়ে শুয়ে আছে। রিমা মিতুর মাথার কাছে বসে বলল, আহারে, আমার হবু সতীনের এত করুণ অবস্থা হয়েছে। তোমার এমন করুণ অবস্থা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে জানো। তোমার সাথে থেকে আমার হবু স্বামী একদমই সুখী নন, তা নিশ্চয়ই তুমিও বুঝতে পারছো। তুমিও হয়তো মনে মনে চাইছো সৃষ্টিকর্তা তোমাকে সুস্থ করে না তুললেও তোমার স্বামী জীবনে দ্বিতীয় কোনো নারীর আগমন ঘটাক, যার সাথে থাকলে পরে তোমার স্বামী পিতৃসুখ পাবেন ও শারীরিক এবং মানসিক সুখও পাবেন। দেখেছো কত তাড়াতাড়ি সৃষ্টিকর্তা তোমার চাওয়া পূর্ণ করে দিলেন। তোমার স্বামী আর কিছুদিন পর আমার স্বামী হবেন। তোমার জায়গা তখন এই বাড়িতে হবে না, তোমার জায়গা তখন হবে কোনো বৃদ্ধাশ্রমে বা কোনো আস্থা কোড়ায়। তোমার জায়গা আমি দখল করে নিব, তারপর তোমার স্বামীকে সব রকম সুখ আমি দিব এবং তার বদলে আমি এই বাড়ির মালকিন হয়ে যাব। আমার জীবনে আর কোনো কিছুর অভাব থাকবে না, আমার কোনো চাহিদাও তখন অপূর্ণ থাকবে না। দারুণ আয়েসে পায়ের উপর পা তুলে বসে নিজের জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দেব। সুমন দরজার সামনে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, তুমি এখানে বসে আছো? আমি আরও তোমাকে ওইদিকে খুঁজছি। এই তো আমার হতভাগিনী সতীনের সাথে কিছু কথা বলছিলাম। বেচারির জন্য বড্ড মায়া লাগছে আমার। খুব শীঘ্রই আমি ওর জায়গাটা নিয়ে নিব কিনা তাই। আমরা তাহলে কিছুদিন পরই বিয়ে করছি, কি বলো রিমা? হ্যাঁ, কিন্তু তার আগে তোমার এই অকাজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করার ব্যবস্থা করো। বিয়ের পর এখানে এসে আমি আমার সতীনের খাতিরদারি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনটাই করব। মিতুকে কাল পরশুর মধ্যে কোন এক বৃদ্ধাশ্রমে রেখে আসব। হ্যাঁ, তাই ভালো হবে। যত তাড়াতাড়ি তুমি একে বাসা থেকে বের করবে তত তাড়াতাড়ি আমি এই বাসায় তোমার কাছে আসতে পারবো। তুমিও তাহলে রাজকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, তা তো করবই। এখান থেকে যাওয়ার পথে উকিলের কাছ থেকে রাজ আর আমার ডিভোর্স পেপারটা নিয়ে বাসায় যাব। আজ রাজ অফিস থেকে বাসায় আসলেই ওর থেকে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিব আমি। তুমি কোনো চিন্তা করো না। সুমনের সাথে কথা বলা শেষ করে রিমা সুমনের বাসা থেকে বের হয়ে বাইরে নিজের বাকি কাজটুকু শেষ করে বাসায় আসতেই দেখে রাজ ড্রয়িং রুমের সোফায় বসে আছে। রিমাকে দেখা মাত্র রাজ রিমার দিকে তাকিয়ে শান্তস্বরে প্রশ্ন করল, কোথায় গিয়েছিলে তুমি রিমা? সেটার কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? আমার যখন যেখানে যাওয়ার ইচ্ছে হবে আমি সেখানেই যাব। তুমি কে আমাকে এসব জিজ্ঞাসা করার? এইসব কি বলছো তুমি রিমা? তুমি আমার বিবাহিত স্ত্রী, তাই তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ সেটা জানার সম্পূর্ণ অধিকার আমার আছে। যে স্বামী তার স্ত্রীর চাওয়া পাওয়া পূরণ করার ক্ষমতা রাখে না তাকে আবার কিসের স্বামী? আবার এসেছো অধিকার দেখাতে। আজ থেকে আমার উপর তোমার কোনো অধিকার নেই। এই নাও ডিভোর্স পেপার, এখানে সাইন করে আমাকে মুক্তি দাও। মানে তুমি কি আমার সাথে মজা করছো রিমা? আমি তোমার সাথে মজা করতে আসিনি রাজ। তোমার উপর থেকে আমার মন পুরোপুরিভাবে উঠে গিয়েছে। এভাবে সারা জীবন কষ্ট করে কাটিয়ে দেওয়া আমার দ্বারা সম্ভব না। আমি অন্য কাউকে বিয়ে করে তার সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে চাই, যে আমার সব রকম চাহিদা পূরণ করার ক্ষমতা রাখবে। আমি তার সাথেই থাকতে চাই। তোমার মতো মানুষের সাথে থেকে নিজের জীবনটা বরবাদ করার কোনো মানেই হয় না। এতদিন তুমি শুধু মুখে এসব কথা বলতে, তাই আমি ভেবেছিলাম আজও মজা করছো, কিন্তু সত্যিই কি তুমি এসবের জন্য এত অসুখী রিমা? হ্যাঁ, আমি অনেক অসুখী, কারণ তুমি একটা ছোট লোক। আবেগের বশে তোমার সাথে পালিয়ে এসেছিলাম। এখন আমি তোমার থেকেও বেটার কাউকে পেয়েছি, তাই তার সাথে থাকাটাই সুখকর হবে আমার জন্য। রাজ রিমার সামনে এসে দাঁড়িয়ে ওর হাত ধরে শান্ত স্বরে বলল, দেখো রিমা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি এখন থেকে অন্য কোনো চাকরির জন্য চেষ্টা করব, যেখানে অনেক বেশি টাকা পাওয়া যাবে। তোমাকে আর কোনো কিছুর অভাব দেখতে হবে না, আমি কথা দিচ্ছি। অন্য কোথাও চাকরি তো তোমার এমনিতেও খুঁজতে হবে, কারণ আমি তোমার বসকেই বিয়ে করছি। বিয়ের পর তোমাকে চাকরি থেকে বের করে দিতে বলবো। তারপর তুমি না হয় অন্য কাউকে এসব আবেগী কথা শোনায়ও। এসব বলে আমাকে আর আটকাতে পারবে না তুমি। ছি রিমা, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? শেষমেশ টাকার লোভে নিজের বাবার বয়সী একজন মানুষকে বিয়ে করবে তুমি? তোমার মতো এত নিম্ন মানসিকতার মেয়েকে আমি ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম। এসব ভাবতে নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমার। তোমার ঘৃণার ধার আমি ধারি না। টাকা ছাড়া এই দুনিয়ায় চলাফেরা করা যায় না। সুমনকে বিয়ে করার পর আমি যেমন সব দিক থেকে পূর্ণতা লাভ করব, তেমনি সুমনও পরিপূর্ণভাবে সুখী হবে। এখন এসব আবেগী কথাবার্তা বলে সময় নষ্ট না করে জলদি ডিভোর্স পেপারে সাইন করে দাও তো। এরপর রাজ ডিভোর্স পেপারে সাইন করে দেয়। রিমা সুমনের কাছে চলে যায়। সুমনও তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তারপর রিমা আর সুমন একে অপরকে বিয়ে করে নেয়।